প্রাথমিকভাবে 14 উপজেলায় দেয়া হবে ফ্যামিলি কার্ড। 10 মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জাতীয় স্বার্থ বিবেচনায় নেওয়া হবে নিউমোরিং টার্মিনাল নিয়ে সিদ্ধান্ত। জিয়া উদ্যানে 6 সিটি প্রশাসকের ফুলেল শ্রদ্ধা, মশা নিধন ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার। রাজনৈতিক নেতাদের কাছ থেকে বেশি সেবা প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর। পুলিশের নতুন আইজি আলী হোসেন ফকির, প্রত্যাহার হবে আরও 1200 রাজনৈতিক মামলা। 5 আগস্টের পরের হয়রানিমূলক মামলা যাচাই করে ব্যবস্থার সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই হত্যা মামলা তদন্ত সঠিক হয়েছে কিনা যাচাই করা হবে, জানালেন চিফ প্রসিকিউটর। ঘুষ লেনদেনের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থার ঘোষণা। এবং চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ 3 জনের মৃত্যু, চিকিৎসাধীন 6 জনই আশঙ্কাজনক। কুমিল্লায় একই পরিবারের 4 জন আহত, দুর্ঘটনা বন্ধে সমন্বিত উদ্যোগ চান মন্ত্রী। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। প্রাথমিকভাবে দেশের 14টি উপজেলায় দেয়া হবে ফ্যামিলি কার্ড। 10 মার্চের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শেষে তথ্য জানান সমাজ কল্যাণ মন্ত্রী। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, জাতীয় স্বার্থ বিবেচনা করেই টার্মিনালের বিষয়ে নেওয়া হবে সিদ্ধান্ত। মঙ্গলবার সচিবালয়ে ফ্যামিলি কার্ড নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বৈঠকে অংশ নেন অর্থমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও মন্ত্রী পরিষদ সচিব সহ গঠিত 15 সদস্যের কমিটি। বৈঠকের পর সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, 10 মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে দেশের 14টি উপজেলায় দেয়া হচ্ছে এই কার্ড। আগামী 10 তারিখ ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী পাইলটিংয়ের যে কার্যক্রম অর্থাৎ ফ্যামিলি কার্ড বিতরণের যে আমরা এই মুহূর্তে বাংলাদেশের 14টি উপজেলাকে আমরা চুজ করেছি, বাংলাদেশ বিভিন্ন বিভাগ হিসাব করে, এবং সেই 14টি জেলার উপজেলার মধ্যে থেকে একটা ইউনিয়নের একটা ওয়ার্ডকে আমরা ইউনিভার্সালি এখানে আপনার ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী 10ই মার্চ বিফোর ঈদুল ফিতর। এবং এটা বাংলাদেশে একযুগে ওই দিন 14টি উপজেলা এটি কার্যক্রমটার সূচনা করা হবে এবং এটা কন্টিনিউয়াসলি চলবে এবং এই কার্যক্রম গ্রেজুয়ালি আপনার সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে। এর আগে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ইস্যুতে সচিবালয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। এতে অংশ নেন অর্থমন্ত্রী, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী, নৌমন্ত্রী ও বিডার চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা। পরে বিডার নির্বাহী চেয়ারম্যান সাংবাদিকদের জানান, জাতীয় স্বার্থ বিবেচনা করেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। জাতীয় স্বার্থের পক্ষে যেদিকে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার সেই রকম করে সিদ্ধান্ত নেওয়ার জন্য উনি আমাদেরকে ডিরেক্টিভ দিয়েছেন। বৈঠকে নিউমোরিং টার্মিনাল নিয়ে সিদ্ধান্ত নিতে প্রাথমিক আলোচনা হয়েছে বলেও জানান তিনি। আমরা ওনাকে ব্রিফ করেছি, উনি শুনেছেন এবং কিছু প্রাইমারি গাইডেন্স দিয়েছেন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। মশা নিধন ও পরিচ্ছন্ন নগর করতে সিটি প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে নাগরিকদের স্বস্তি দিতে কাজ করার অঙ্গীকার করেন 6 প্রশাসক। এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদান পত্র জমা দেন তারা। এ সময় মন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে কিনা সিদ্ধান্ত হবে সংসদে। আর প্রতিমন্ত্রী জানান, কর্পোরেশনগুলোকে গতিশীল করতেই রাজনৈতিক নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, নারায়ণগঞ্জ, খুলনা, গাজীপুর ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক মঙ্গলবার সকালে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে দেন যোগদানপত্র। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। যোগদানের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন 6 প্রশাসক। এ সময় মশা নিধন ও পরিচ্ছন্ন শহর গড়ার নির্দেশনা দেন তারেক রহমান। সরকার প্রধানের সঙ্গে দেখা করার পর মানুষকে স্বস্তি দিতে কাজ করার অঙ্গীকার করেন প্রশাসকরা। মশার যে সমস্যা আছে, ক্লিনিংয়ের যে সমস্যা আছে, নাগরিক যে আরও যে সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে উনি পিন পয়েন্ট করেছেন
এবং আমাদেরকে বলেছেন যত দ্রুত সম্ভব এগুলোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী তিনি নগরবাসীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ, সেই প্রতিশ্রুতিবদ্ধগুলো আমরা বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। জুলাই বিপ্লবের পরে প্রশাসনিক কর্মকর্তা চালাতেন, সময় দিতে পারতেন না। এখন রাজনৈতিক নেতৃবৃন্দ সময় দিয়ে জনগণের কাজটি করবেন। আগামী বর্ষার মধ্যে এটাকে গ্রিন সিটি করতে হবে। আমরা এই 6 মাসের প্রকল্প নিয়ে কাজ করতে ওনার সাথে কথা দিয়ে আসছি। প্রায়োরিটি ভিত্তিতে যে সকল সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি নির্ধারণ করে একটা প্ল্যান 7 দিনের মধ্যে তৈরি করা এবং আগামী 6 মাসের মধ্যে সেই প্ল্যানটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে। যে সকল সমস্যা আমরা চিহ্নিত করব, এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমরা প্ল্যান নিব। সরকারি কর্মকর্তার চেয়ে রাজনৈতিক প্রশাসকরা সিটি কর্পোরেশনকে গতিশীল করতে পারবেন বলে আশা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এত গুরুত্বপূর্ণ চেয়ারে রাজনৈতিক ব্যক্তি যারা দীর্ঘদিন রাজনীতি করে আসছেন এবং রাজনীতির মাঠে ছিলেন তাদেরই দায়িত্ব পালন করা উচিত এবং তারাই জনগণের দুঃখ দুর্দশা এবং জনগণের ভাবনাটা তারা বুঝবেন। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দলীয় প্রতীকে সিটি কর্পোরেশন নির্বাচন হবে কিনা তার সিদ্ধান্ত নেবে সংসদ। এটা এখনো সিদ্ধান্ত হয়নি, যদি আপনার এটা নিয়ে আলোচনা হবে, করে আলোচনাকে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই নির্বাচনটাই মুখ্য লক্ষ্য আমাদের। যেসব সিটি কর্পোরেশনের মেয়াদ আগে শেষ হবে সেসব জায়গায় নির্বাচন আগে হবে বলেও জানান মির্জা ফখরুল। যেগুলোর মেয়াদ শেষ হলো সেগুলো শুরু হবে। পরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান নবনিযুক্ত সিটির প্রশাসকরা। নগরীর সমস্যা সমাধানে সবাইকে নিয়ে কাজ করার কথাও জানান তারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক হলেন মোহাম্মদ আলী হোসেন ফকির। আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপরিদর্শক থেকে তাকে এই দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন তিনি। আলী হোসেন 15তম বিসিএস এর সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন। ডিআইজি পদে পুলিশ সদর দপ্তর ও এসপিবিএনে দায়িত্ব পালন করেন তিনি। ডিএমপির উপ কমিশনার, নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন আলী হোসেন। একই সঙ্গে কসোভো ও আইভরি কোস্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন আলী হোসেন। জুলাই হত্যাকাণ্ডের মামলাগুলোর তদন্ত সঠিক হয়েছে কিনা তা যাচাই বাছাই করা হবে। প্রসিকিউশনের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দায়িত্ব নেয়ার প্রথম দিনই প্রসিকিউশন টিমের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ দফতরে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে চিফ প্রসিকিউটর জানান, জুলাই হত্যাযজ্ঞের মামলাগুলোর তদন্ত সঠিক হয়েছে কিনা তা যাচাই করা হবে। এই মামলাগুলোর যাতে দ্রুত বিচার নিষ্পত্তি হয় সেগুলোর উপরে আমরা আলাপ আলোচনা করেছি। আমরা কিছু বিষয়ে আমরা ক্রাইটেরিয়া ঠিক করেছি। এদিকে ঘুষের বিনিময়ে রাজশাহী বানানোর অভিযোগ উঠেছে সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এইচ.এম. তামিমের বিরুদ্ধে। এই অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান চিফ প্রসিকিউটর। এরকম যদি কোনো কিছু হয়ে থাকে সেক্ষেত্রে আমি দেখব, এটা দেখে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ জানানোর আমি নেব। এদিন এক বিবৃতিতে এই অভিযোগকে মিথ্যা দাবি করেন তাজুল ইসলাম। বিচার কাজকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি তার। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গু নিধনে কাল থেকে অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য খাতের অংশীজনদের নিয়ে বৈঠকে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। সম্প্রতি ঢাকায় মশার উৎপাত বেড়েছে। এ অবস্থায় ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে আগাম ব্যবস্থা নেওয়া হবে। জনসচেতনতা বাড়াতে প্রচারাভিযানও চালানো হবে। এ সময় চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী। ডেঙ্গু মশা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং রোগটা বেড়ে যাচ্ছে, যাতে ফার্দার ডেটারেটিং পজিশনে আমরা না যাইতে হয়। সেই কারণে প্রিকশন হিসাবে আজকে আমরা এই সভাটা আহ্বান করেছি, যাতে মশার বিস্তার না ঘটে। আমরা দেখব, মানুষকে আমরা সচেতন করার চেষ্টা করব। কালকে থেকে ইনশাল্লাহ আমরা এগুলি শুরু করবো আর কি। চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ঘটনাটিতে মারা গেলেন মা ছেলে সহ 3 জন।
অন্যদিকে কুমিল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। এসব ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য 3 মন্ত্রণালয়ের একসঙ্গে কাজ শুরু করার কথা জানিয়েছেন দুর্যোগ এবং স্বাস্থ্যমন্ত্রী। হায়দার আলীর রিপোর্ট। সোমবার ভোরে চট্টগ্রামের হালি শহরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো ভবন। মুহূর্তে ঝলসে যায় একই পরিবারের 9 জন। এ ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন মা ছেলেসহ 3 জন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে 6 জন চিকিৎসাধীন। ভর্তি থাকা সবার অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। জ্বর উঠছে, কাঁপতেছে, বলতেছে এখন কিছু বলা যাবে না, বিভিন্ন পরীক্ষা দিতেছে, করতেছি। কেউ আশঙ্কামুক্ত না, সবাই বলতেছে ঝুঁকির মধ্যে আছে, ঝুঁকিপূর্ণ সবাই। ডাক্তার কাউকে আশঙ্কামুক্ত বলতেছে না। এদিকে দগ্ধদের দেখতে মঙ্গলবার সকালে বার্ন ইনস্টিটিউটে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী। সাংবাদিকদের বলেন, গ্যাস লিকেজের ঘটনা ও মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বন্ধে 3 মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে। একটা নিয়মের মধ্যে নিয়ে আসা যায়, সেগুলো নিয়ে আমরা অল্প সময়ের ভিতরে 3 মন্ত্রণালয় বসে কাজ করব, যাতে করে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা থেকে কম ক্ষতি হয় সেই ব্যবস্থাটা করার চেষ্টা করা হবে। আমাদের হসপিটালের সম্ভাব্য যতগুলি চিকিৎসা দেওয়ার মতন ব্যবস্থা আছে সর্বোত্তমভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে, আমি নিজেও দেখে এসেছি। এদিকে ভোরে কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হন। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর 3 আসনে সাধারণ নির্বাচন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া 6 আসনে উপনির্বাচন 9 এপ্রিল। বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে এ কথা জানান ইসি সচিব আক্তার আহমেদ। 9 এপ্রিল আগামী বৃহস্পতিবার এই দুটো আসনের শেরপুর 3 এবং বগুড়া 6 এই দুটো আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের জন্য শেষ তারিখ হচ্ছে 2রা মার্চ। বাছাই করবেন রিটার্নিং অফিসার 5ই মার্চ, প্রতীক বরাদ্দ 15ই মার্চ, আর ভোট গ্রহণ 9ই এপ্রিল। দেখছেন সময় সংবাদ। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে জনবল নিয়োগে অনিয়ম, দুর্নীতি, প্রতারণা ও স্বজনপ্রীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে মঙ্গলবারে আদেশ দেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে 2 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশও দেন উচ্চ আদালত। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডে 2019 ও 2023 সালের জনবল নিয়োগ প্রক্রিয়ায় জাল সনদ, ভুয়া অভিজ্ঞতা সনদ, ঘুষ ও স্বজনপ্রীতির অভিযোগ তোলা হয় রিটে। মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান এবং রুহুল কবির রিজভী আহমেদ। প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রী পদমর্যাদায় জনপ্রশাসন উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ এবং অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুবির। অন্যদিকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা হলেন হুমায়ুন কবির। প্রতিরক্ষায় ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম এবং পলিসি ও স্ট্র্যাটেজিতে ডক্টর জাহেদুর রহমান। শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা করা হয়েছে মাহনিয়া আমিনকে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন রেহান আসিফ আসাদ। দেখছেন সময় সংবাদ। যাচ্ছি মাগরিবের আজান ও ইফতারের বিরতিতে, সঙ্গে থাকুন সবার।